এরপর ম্যানেজ রেপুটেশন। এই যে একটু আগে যে কথাগুলো বলছিলাম যে হয়তোবা আপনার বায়ারের সাথে যেই কথাবার্তা হয় বা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সম্পর্কটা ভালো রাখলে পরে আপনি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে রেপুটেশন যাতে খারাপ না হয়, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি এই জায়গাটা খুব ম্যানেজ করতে পারবেন রিলেশনশিপটা ভালো হলে পরে। দেখা যাচ্ছে যে কোনো একটা খারাপ কিছু খারাপ ই হয়ে গেল বা রেপুটেশন খারাপ সম্পর্ক হয়ে গেল, আপনি এটা ম্যানেজ করে মনে করেন যে ম্যানেজ করলে পরে সেটা রেপুটেশনটা ধরে রাখতে পারবেন। ঠিক আছে? মনিটরিং সবসময় মনিটর করতে হবে। দেখা যায় যে অনেক সময় আপনার হয়তো বা প্রোডাক্ট বা আপনি যে স্কিল সার্ভিস দিতে যাতে দেরি না হয় বা যেই সময়ের ভিতরে চেয়েছে সেই সময়ের ভিতরে দিতে পারেন, আহ, যা চেয়েছে ঠিক সেরকম দিতে পারেন। আহ, দেখা যাচ্ছে যেমন অনলাইনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে প্রোডাক্ট একরকম অর্ডার করলে পরে আরেক রকম চলে আসে। এই যে জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালো মতো মনিটরিং করতে হবে। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে অনেক সময় নিজের গাফিলতির জন্য আমার যে বায়ারটা যেই সময়ের ভিতরে হচ্ছে কি আমার কাজ তাকে প্রোভাইড করার কথা সেই সময়ের ভিতরে আমি দিতে পারিনি। আহ, এই জিনিসগুলো ভালো মতো আপনাকে মনিটরিং করতে হবে। ঠিক আছে? ফিডব্যাক, মনে করেন আপনার বায়ারের কাছ থেকে বা অডিয়েন্সের কাছ থেকে বা আপনার যে টার্গেট কাস্টমার তার কাছ থেকে আপনি ফিডব্যাক নিজে নিতে পারেন, অথবা তারা যেই ফিডব্যাক দিচ্ছে মনে করেন যে ভাই সে বললো ভাই আপনার কাজটা এরকম না হয়ে বা আপনার প্রোডাক্টটা এরকম না হয়ে অন্যরকম হওয়া উচিত। দেখলেন আপনার অনেক কাস্টমারই একই কথা বলছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এই ফিডব্যাকটা নিয়ে সেই অনুযায়ী আপনার কন্টেন্ট বা মার্কেটিং স্ট্র্যাটেজি বা ডিজিটাল মার্কেটিং সেভাবে সাজাতে পারেন। সেভাবে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন যে না ভাই আপনার তখন আপনার যে রেপুটেশনটা ধরে রাখবেন। আবার দেখা যাচ্ছে যে ফিডব্যাক ভাই আপনারা একদিনের ভিতরে ডেলিভারি দিলে পরে ভালো হতো। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এটা কন্টিনিউ করতে পারেন যে আপনার যে ফিডব্যাক দিল যে একদিনের ভিতরে আপনার কাজ ডেলিভারি বা হচ্ছে 7 দিনের ভিতরে আপনার কাজ ডেলিভারি সবসময়, এটা যদি আপনি ধরে রাখতে পারেন দেখা যাচ্ছে আপনার রেপুটেশনটা এটা যদি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন আপনার রেপুটেশনটা বাড়বে। সেও হয়তো বা অন্য কারোর কাছে রিভিউ করবে যেন না উনি ঠিক সময়ে প্রোডাক্ট দেয় বা ঠিক সময়ে আমার ওই যে প্রোডাক্ট বা হয়তো বা ঠিক সময়ে আমার সার্ভিসটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। ঠিক আছে? এরপরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাইকেলের ভিতরে আছে ইমপ্রুভমেন্ট আর কি। কন্টিনিউ প্রসেসে আপনাকে আপনার কাস্টমার পাওয়ার জন্য কাস্টমারকে এনগেজ করার জন্য ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কন্টিনিউস ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। ঠিক আছে? আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার কন্টেন্ট কন্টিনিউ ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। আপনার ডাটার প্রেক্ষিতে আপনার যে রিসার্চের প্রেক্ষিতে আপনার এনগেজমেন্টের ভিত্তিতে আপনার কাস্টমারের হচ্ছে যে ফিডব্যাকের ভিত্তিতে আপনার অলওয়েজ ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে এনহ্যান্স আপনার মনে করেন যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে করেন
অথবা আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, শুধু সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করছেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আবার আপনি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার সাথে সাথে অনেকে শুধু একটা প্ল্যাটফর্মে মার্কেটিং করে, আবার দেখা যাচ্ছে অনেকে ওয়েবসাইটের দিকেও যারা বড় কোম্পানি তারা দুটোই করে। কেউ কেউ আছে তিনটা প্ল্যাটফর্মে মার্কেটিং করছে, ভিডিও মার্কেটিংও করছে, ওয়েবসাইটও আছে, আবার সোশ্যাল মিডিয়াতেও করছে। আবার দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি হতে পারে যে আপনি লোকাল মার্কেটে কাজ করেন, আবার মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করছেন। আহ, আবার দেখা যাচ্ছে আপনি ফ্রিল্যান্স একটা মার্কেট প্লেসে কাজ করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ধীরে ধীরে আপনার ইমপ্রুভমেন্ট হলে পরে আপনি হচ্ছে দুইটা মার্কেট প্লেসে কাজ করবেন, এরপরে তিনটা মার্কেট প্লেসে কাজ করবেন। এইভাবে আপনাকে আর কি প্রতিনিয়ত হচ্ছে গিয়ে আপনাকে ইমপ্রুভমেন্টে আসতে হবে। ঠিক আছে, প্রথম দিকে দেখা যাচ্ছে আপনি হয়তোবা শুধু ইমেজ দিয়ে আপনার মার্কেটিং করেছেন। প্রথম দিকে আপনি শুধু আপনার ওয়েবসাইটে শুধু কন্টেন্ট দিয়ে মার্কেটিং করেছেন। এরপরে হয়তোবা আপনি ভিডিওতে চলে গেলেন। ঠিক আছে, ভিডিও মার্কেটিং করা শুরু করলেন, ওয়েবসাইটে ভিডিও দেওয়া শুরু করলেন, ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলেন। এভাবে আর কি কন্টিনিউ প্রসেসে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। অপটিমাইজেশন, ঠিক আছে, প্রতিনিয়ত পোস্ট অপটিমাইজেশন এটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আপনার পোস্টে অপটিমাইজেশনে কোনো ভুল আছে কিনা, পোস্টে কোনো ভুল আছে কিনা এগুলো ইমপ্রুভমেন্ট করবেন। পোস্টে যতটুকু সুন্দর করা যায়, যেভাবে কাস্টমার এঙ্গেজ হয় সেই জিনিসটা প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট করবেন। ইমপ্রুভমেন্ট আরও আনবেন যে আপনার রিপোর্ট, ঠিক আছে, আপনার যে ডাটা রিপোর্ট পাবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, সেই ডাটা রিপোর্ট অনুযায়ী দেখে ডাটা অ্যানালাইসিস করে কন্টিনিউ প্রসেসে আপনাকে হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। মেজারমেন্ট, এরপরে আপনাকে বুঝতে হবে যে আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট, কোন জায়গায় কতটুকু ইমপ্রুভমেন্ট করা উচিত, কোথায় কিভাবে ইমপ্রুভ ব্যাপারটা ইমপ্রুভ করলে পরে আপনার অডিয়েন্স বেশি পাবেন বা সেল বেশি পাবেন। সেই জিনিস সেই জিনিসগুলো আপনাকে কন্টিনিউ প্রসেসে ইমপ্রুভমেন্ট করে যেতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা একটু বিস্তারিত দেখি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। আপনারা এটা একটু দেখেন, হ্যাঁ।
আচ্ছা, SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন is the process of growing the quality and quantity of website traffic by increasing the visibility of website or web page to user of a web search engine. SEO refers to the improvement of unpaid result and exclude direct traffic and purchase the paid placement. যাই হোক, আমরা হচ্ছে যে এসইওটা মূলত ব্যাপার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনে হচ্ছে যে আমরা সবাই গুগলে সার্চ দেই, ঠিক আছে? গুগলে সার্চ দেওয়ার ফলে আপনার যেই কোনো একটা ওয়ার্ড লিখে কিওয়ার্ড লিখে যে আমরা সার্চ দিচ্ছি, সার্চ দিলে পরে তারা যে আমাদের একটা রেজাল্ট দেখাচ্ছে, লাইক দ্যাট। একটু দেখি, এখানে দেখেন আমি একটু সার্চ দিলাম যে বেস্ট ফুড রাইড সার্ভিস ইন বাংলাদেশ। এই যে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিলাম একটা কিওয়ার্ড লিখে, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে, ঠিক আছে, আমাদের এখানে বেশ কিছু পেজ দেখাচ্ছে। কিন্তু এখানে দেখাচ্ছে যে দেশিস.com, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। এরপরে দেখাচ্ছে পাঠাও। এখন এইটা পাঠাওটা সেকেন্ডে না আসে, এখানেও তো আসতে পারত, ঠিক না? বা হচ্ছে এটাও তো ফুটপান্ডা উপরে আসতে পারত। তারা হচ্ছে কি এসইও করার কারণে তাদের হচ্ছে গিয়ে এই পেজটা সার্চ ইঞ্জিনের প্রথম দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আসলে সার্চ ইঞ্জিনটা আসলে আমরা কেন করব, ঠিক আছে? কারণ এই যে প্রথমে আসছে, আমি সার্চ, আপনারা হচ্ছে গিয়ে দেখবেন যে বেশিরভাগই অনেকে আমরা যেটা করি সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পরে যেই প্রথম পেজটা থাকে আমরা সেখানেই ক্লিক করি। সেকেন্ড অপশনে আমরা খুব কম যাই। সেই জন্য হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গুগল সার্চ পেজে প্রথম পেজে থাকা খুব গুরুত্বপূর্ণ। আর আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে হয়তোবা আপনারা অনেকে গুগল সার্চ করেন, গুগল সার্চ করার ফলে আপনারা কি সেকেন্ড যেই ওয়েব পেজটা থাকে সেটাতে কখনো যান বা সেকেন্ড পেজে যান? আপনারা কি আমাকে শুনতে পারতেছেন? আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম আর কি, ধরেন মনে করেন আপনি কোনো একটা জিনিস খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনি কি আপনারা কখনো দেখা যাচ্ছে যে সেকেন্ড পেজে যে রেজাল্টটা আসে ওখানে কখনো ক্লিক করেন, না প্রথম যেটা আসে সেটাতেই ক্লিক করেন? সেটা মাঝে মাঝে নিজের উপরে ডিপেন্ড করে স্যার। যখন আমরা গুগলে সার্চ করি তখন তিন চারটে আমি করে নিই, যেটা যে কন্টেন্টটা ভালো লাগে সে কন্টেন্ট নিয়ে নেওয়া। তবে স্যার ফার্স্ট ভিডিওটা বাদ দিই। এই তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা প্রথম 2-3টা মধ্যেই সীমাবদ্ধ থাকি, ঠিক আছে? এরপরে হয়তোবা আর আমরা পরের পেজগুলোতে আমাদের
যাওয়া হয় না। সেই জন্য এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এসইও সার্চ ইঞ্জিন পেজে প্রথমে থাকাটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের আরো মনে করেন যে একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনলাইন মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আরো একটা এসইও প্রথম পেজে আসার জন্য আরো একটা যেটা আছে সার্চ অ্যাড। আপনি মনে করেন গুগলে হচ্ছে গিয়ে পেজ পে করার মাধ্যমে জি হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমি একটু সময় যেতে পারে, হ্যাঁ, 6টার পরে, 6টার পরে। দেখা যাচ্ছে এসইওটা একটা অর্গানিক মাধ্যম, যেখানে হচ্ছে যে আপনি কিছু এসইওর যে রুলস গুলো আছে সেগুলো ফলো করলে পরে আপনি অর্গানিকলি দেখা যাচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিন পেজের প্রথমে চলে আসবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যালগোরিদম সম্পর্কেও কিছু জানতে হবে, যে এসইওটা কিভাবে, গুগল আসলে কি চায়, যে কি কি করলে পরে আমাদের সার্চ ইঞ্জিন প্রথম পেজে, আমার ওয়েবসাইটটা প্রথম পেজে থাকবে, ঠিক আছে? আর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু আমাদের গুগল না, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ইয়াহু আছে, এরপরে দেখা যাচ্ছে যে ডাকডাকগো আছে, আহ, আরো বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে। আরেকটা মাধ্যম হচ্ছে যে পেইড মাধ্যম, যেখানে হচ্ছে গুগলকে পেইড দিয়ে আপনার যে নির্দিষ্ট কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কের ফার্স্ট পেজে নিয়ে আসে। বাট অনেক সময় দেখা যায় যে যে পেইড করার পরেও হচ্ছে যে তারা ফার্স্ট পেজে আসতে পারে না। বাট আসলে পরেও দেখা যাচ্ছে যে এই যতদিন আপনি গুগলকে টাকা দিচ্ছেন আপনার কিওয়ার্ডের জন্য, ততদিন পর্যন্ত ওই কিওয়ার্ডের জন্য আপনার পেজটাকে তারা সামনে রাখছে। কিন্তু আপনার হচ্ছে গিয়ে ক্যাম্পেইন বন্ধ বা টাকা দেওয়া বন্ধ, সেক্ষেত্রে আর আপনার হচ্ছে গিয়ে র্যাঙ্ক হচ্ছে না, আবার আপনার পেজটা নিচে নেমে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার ক্যাম্পেইন চালু আছে ততক্ষণ পর্যন্ত মনে করেন যে আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনার পেজটা গুগল সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজে প্রথমে থাকে। কিন্তু সার্চ শুধু এসইওটা হচ্ছে কি একটা অপটিমাইজেশনটা একটা অর্গানিক মাধ্যম, যেটার মাধ্যমে আপনার পেজটাকে আপনি অর্গানিকলি পেইড না করে গুগল সার্চ ইঞ্জিন পেজের প্রথমে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আর এটা আপনার কাস্টমার পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে দেখেন নর্মালি আপনারাই বললেন যে দেখা যাচ্ছে আপনারা প্রথম 2-3টা হয়তো বা প্রয়োজন ভেদে, প্রয়োজন হলে পরে আপনি 2-3 নাম্বার পেজে যান, যদি প্রয়োজন না হয় তাহলে ফার্স্ট পেজ দিয়েই আপনার কাজ করে ফেলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম সবাই ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আমরা যা করি, যে কোনো একটা জিনিস আমাদের দরকার সেটা মনে করেন গুগলে সার্চ দিলাম, ফার্স্টেই চলে আসলো, প্রথমটা ক্লিক করলাম, প্রথমটাতে পেলাম না,
সেকেন্ডটাতে গেলাম, বাট প্রথমটাতেই যদি আমার প্রয়োজনটা ফিল আপ করতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম পেজেই ঢুকি। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো আপনার ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে স্যার এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এসইওর ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে কি করতে হবে, যে এসইওর ক্ষেত্রে যেই জিনিসগুলো আসলে রিলেটেড, সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে কিওয়ার্ড রিসার্চের টুল নিয়ে আমরা সামনে কথা বলবো, কিভাবে কিওয়ার্ড একটু রিসার্চ করতে হয়। ফার্স্ট অপশনটাই হচ্ছে কিওয়ার্ড। এসইও ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আসলে কোন ধরনের কিওয়ার্ড আপনার টার্গেট বা আপনার বায়ারের টার্গেট অনুযায়ী দরকার, সেই কিওয়ার্ডটা আপনাকে বের করতে হবে। এটার সাথে রিলেটেড আরো বিষয় আছে। কিওয়ার্ডটা রিসার্চ করার পরে সেই কিওয়ার্ডের ওপর বেস করে আপনি হচ্ছে গিয়ে কন্টেন্ট লিখবেন। ঠিক আছে? সেই কিওয়ার্ডের উপর বেস করে আপনি কন্টেন্ট লিখবেন। সেই কিওয়ার্ড অনুযায়ী আপনার কন্টেন্ট রেডি হলে পরে আপনি কি করবেন, যে পরে কন্টেন্টটা অপটিমাইজ করবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে লিঙ্ক আছে, সেক্ষেত্রে বিভিন্ন ইউআরএল আছে, আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, অপটিমাইজ হবে। তারপর লিঙ্ক বিল্ডিং করতে হবে আপনার এসইওর জন্য। ঠিক আছে? লিঙ্ক বিল্ডিং করার পরে হচ্ছে গিয়ে যেটা করা যায়, অপটিমাইজেশন। লিঙ্ক বিল্ডিং করার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, লিঙ্ক বিল্ডিংটাও আমরা দেখব। এইগুলো আর কি একদম এসইওর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো সঠিকভাবে করার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার পেজটা র্যাঙ্ক করা। পেজেস, এখন আপনার মনে করেন ওয়েবসাইটের ক্ষেত্রে যদি ধরি, আপনার তো হয়তো একের অধিক পেজ থাকতে পারে। দেখা যাচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট দিয়েছেন যেটা হয়তো আপনার ল্যান্ডিং পেজে বা সামনে হোম পেজে না, ভিতরের দিকে পেজে। আপনি চাচ্ছেন যে আপনি শুধু ওই পেজটা এসইও করার জন্য, শুধু একটা পেজ এসইও করার জন্য। ঠিক আছে? সেটাও হতে পারে। র্যাঙ্ক, র্যাঙ্ক ব্যাপারটা তো হচ্ছে কি আপনার ফার্স্ট পজিশনে আসাটাই এসইওর বলা যায়। প্রথম পেজে আসার জন্য যে প্রসেসগুলা আমরা করে থাকি আসলে র্যাঙ্কিং এর জন্য, গুগল কিওয়ার্ডের জন্য, আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য বা ওয়েবসাইট পজিশনটা যেই কাজগুলো আমাদের করতে হয়, সেটাই আসলে প্রসেসটার মধ্যে আসে, সেগুলোই আসলে এসইও। ঠিক আছে? এটা একটু দেখবেন।
affiliate marketing. Affiliate marketing is the process by which an affiliate earns a commission for telling another person or company. জি বলুন। বোঝা যায়নি আপনার কথা। হ্যাঁ, এখানে যে বলছি যে affiliate marketing is a process by which an affiliate earn a commission from marketing another person or company product. মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর পুরোপুরি another person or company product নিয়ে আমরা কাজ করি বা এরকম কাজ করি। আমি শেয়ার করতেছি বা কাজ করতেছি। আমি আসতেছি এই বিষয়টা। ঠিক আছে? আপনার কোশ্চেনটা নিয়ে আমি সামনে এই জিনিসটা নিয়েই কথা জাস্ট শুরু করতাম। ঠিক আছে? আমার কথার ভিতরেই আপনার অ্যান্সারটা পেয়ে যেতেন। ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কিছু কোশ্চেন ছিল affiliate marketing নিয়ে। জি বলুন। affiliate marketing টা যখন আমরা করি সাধারণত যখন একটা সাইট বানাই তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা অন্যান্য প্রোডাক্ট গুলো আমার সাইডে যখন রাখা হয় একটা সাইডে আর আলাদাভাবে যখন রিভিউ লিখি প্রোডাক্ট সাইডে তখন দেখা গেছে যে প্রোডাক্ট গুলো আমার থাকে সেগুলো কপিরাইট বলবে গুগল আর র্যাঙ্ক দিবে মানে সেক্ষেত্রে আমার যে রিভিউ গুলো লিখবো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে এফেক্টেড হবে। রিভিউ দেওয়ার ক্ষেত্রে না। হ্যাঁ আমি তো রিভিউটা এই নিয়ে ডিলিট করতে চাইতেছি তো সেক্ষেত্রে দেখা গেছে যে যে গুগলে যেটা র্যাঙ্ক করবে আমি রিভিউ লেখাগুলো নিজের লেখা যেগুলো মানে ইউনিক কন্টেন্ট গুলা তো সেক্ষেত্রে আমার সাইডে তো আবার আমার এফিলিয়েটের যে ইয়েগুলা প্রোডাক্ট গুলো আমি আমার সাইডে যদি মানে আলাদাভাবে রাখি তো সেক্ষেত্রে কি আমার গুগল র্যাঙ্কিং কোনো প্রবলেম করবে না? না। ঠিক আছে? আর এফিলিয়েট মার্কেটিং এ যখন আমরা শিখবো তখন এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আমি এখানে যে এফিলিয়েটটা লিখেছি এটা হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? আমরা আসলে ট্র্যাডিশনালি হচ্ছে গিয়ে যেই প্রসেসটা বলতে পারেন যে যেমন এফিলিয়েট জিনিসটা কি এইটাই বোঝানোর জন্য। ঠিক আছে? যে এটা তো হচ্ছে গিয়ে ধরেন আপনার কোম্পানি বা পার্সনের জিনিস আরেকজন সেল করছে তার ইসে তার মাধ্যমে কমিশন পাচ্ছে। মূলত এই যে ফার্মাসিউটিক্যাল সেলস বা যেটা বলেন যে প্রোডাক্টের সেলস এর মার্কেটিং গুলো করে। ঠিক আছে? তারা কমিশন তারা একটা স্যালারি দেয় প্রোডাক্ট সেলের উপরেই। তো এটা মোটামুটি আসলে সব প্রসেসটাই একটা এফিলিয়েট। ঠিক আছে? কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তোবা সবার হয়তোবা এফিলিয়েট প্রোগ্রামটা নেই। এফিলিয়েট প্রোগ্রাম আছে অ্যামাজনের, দারাজের এফিলিয়েট আছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, আরও অনেকের হয়তোবা এফিলিয়েট প্রোগ্রামগুলো আছে। সেই এফিলিয়েট প্রোগ্রাম এক এক ধরন এক একজন এক একভাবে তাদের কমিশনগুলো দিয়ে থাকে। ঠিক আছে? এখন ওই যে আমরা মনে করেন যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে বা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার অন্য কারো প্রোডাক্ট যেটা আপনি হচ্ছে গিয়ে প্রমোট করছেন বা তার একটা সেল হচ্ছে, তার সেল জেনারেট হচ্ছে বা আপনার তার একটা ভিজিটর পাচ্ছে আপনার ওয়েবসাইট থেকে তার ওয়েবসাইটে, আপনার ভিডিও চ্যানেল থেকে তার ওয়েবসাইটে। ঠিক আছে? তার মাধ্যমে তার ভিজিটর আসতেছে বা এবং হচ্ছে গিয়ে সেল জেনারেট হচ্ছে। এই টোটাল প্রসেসটাই হচ্ছে কি আসলে এফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? এবং এক একজনের মনে করেন এক এক রকম ভাবে তাদের এফিলিয়েট প্রোগ্রামটা সাজানো আছে। তারা এক এক রকম ভাবে কমিশনটা দিয়ে থাকে। ঠিক আছে? এবং এই যে বেশি যে একটু আগে কোশ্চেন করেছিলেন যে আসলে আমরা যে এফিলিয়েট করি সেটা অনলাইন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটা আসলে কিভাবে কাজ করে। এটা একটা প্রসেস মোটামুটি এফিলিয়েট মার্কেটিং একটা সাইকেল। এইভাবে এফিলিয়েশনটা আসলে হয়।
দেখা যাচ্ছে যে এফিলিয়েটটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, যেটা একটু আগে বলছিলাম যে আপনার ওয়েবসাইট থেকে অন্য কারো ওয়েবসাইটে ভিজিটর যাওয়া, বা হচ্ছে গিয়ে আপনার অন্য কারো ওয়েবসাইটে সেল জেনারেট হওয়া, তার জন্য আপনি কমিশন পাচ্ছেন সেই বেসিসে। এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে হয়। আপনার অনেকে আপনারা হয়তো রিভিউ সাইটগুলো দেখেছেন, ইউটিউবে রিভিউ, যে অনেকে দেখা যায় যে মোবাইলের রিভিউ দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে ডেস্কটপের কম্পিউটারের রিভিউ দিচ্ছে, বা হচ্ছে গিয়ে অন্য কোনো ওয়েবসাইটের রিভিউ দিচ্ছে। দেখবেন আমাদের যারা ইউটিউবার আছে, বা অনেক অনেক ইউটিউবাররা আছে, ঠিক আছে, বা অনেক ফ্রিল্যান্সার যারা ইউটিউবিং করেন, তারা মনে করেন কোনো একটা টিউটোরিয়াল করাচ্ছে, বা কোনো একটা কিছু কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, তার মাঝখানে দেখবেন হঠাৎ করে তারা ছোট্ট একটা ওয়েবসাইটের নিয়ে কথা বলছে, বা অন্য কোনো ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছে, ঠিক আছে। এই যে তারা অন্য চ্যানেল নিয়ে কথা বলছে, বা অন্য আরেকজনের প্রোডাক্ট নিয়ে কথা বলছে, তার মাধ্যমে যে অন্যের ওয়েবসাইটে আমার ভিজিটর বাড়ছে, এটাই মূলত আসলে এফিলিয়েট মার্কেটিং। আর এফিলিয়েট মার্কেটিং সবচেয়ে বড় এটা হচ্ছে কি অ্যামাজন। অ্যামাজনের এফিলিয়েট প্রোগ্রামটা সবচেয়ে বড়। অ্যামাজনে অনেক বড় একটা এফিলিয়েট প্রোগ্রাম আছে, সেখান থেকে এফিলিয়েট মার্কেটিং করে মানুষ হিউজ আসলে এফিলিয়েট মার্কেটিং করে হিউজ সেল জেনারেট করে। এই ফিল্ডটা আসলে আসলে ডিজিটাল মার্কেটিং এর এক একটা ফিল্ড আলাদা আলাদা করে আমি যেগুলোর কথা বললাম, এক একটাতে আপনি যদি একটাতে প্রবেশ করেন, আসলে সবগুলোতে আপনি যদি স্কিল হতে অনেক সময় লাগে, ঠিক আছে। আপনি আপনাকে হচ্ছে ধৈর্য ধরে সব বিষয়ে জানতে হবে, এবং সব বিষয়ে এক্সপেরিয়েন্স করে আপনাকে সামনে আগাতে হবে, ঠিক আছে। এরপর এফিলিয়েট যে ওয়েবসাইট হচ্ছে, আপনার ওয়েবসাইটে আবার ধরেন অনেক ব্লগার দেখবেন, ঠিক আছে, যে যারা হচ্ছে ওয়েবসাইট কোনো বিষয় নিয়ে লিখছে, দেখা যাচ্ছে তারা লিখছে মোটিভেশনাল জিনিসপত্র, কিন্তু মাঝে আরেকটা লিংক দিয়ে দিচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটের, তার ফলে তার আরেকজনের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই যে তার মাধ্যমে যেই কাস্টমারটা ক্লিক করলো বা কনভার্ট হলো, এইগুলোই আর কি এফিলিয়েট মাধ্যমে আসলে একটা প্রসেস। অ্যামাজনের মনে করেন কোনো একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে এমনভাবে হচ্ছে কি আপনি সাজালেন অ্যামাজনের একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, আহ, সেই প্রোডাক্টটা মনে করেন আপনার পেজ থেকে অ্যামাজনের প্রোডাক্ট, অ্যামাজনের সাইট, সেই যে প্রোডাক্ট আছে ওই পেজে গেল, সেখানে ক্লিক করলো, উম, সেখান থেকে অ্যামাজনের সেল জেনারেট হলো, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে তো অ্যামাজন একটা সেই ক্ষেত্রে একটা কমিশন দেয়, ঠিক আছে। কনভার্সন আর ট্র্যাক্ট, ঠিক আছে। এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেই ভিজিটর আসতেছে আপনার ওয়েবসাইটে, সেগুলো ট্র্যাকিং করাও হচ্ছে গিয়ে এফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ। আসলে কোন মাধ্যম থেকে আসলো, ঠিক আছে, আপনি হয়তোবা ওয়েবসাইট থেকেই আসলো আপনার কাস্টমার, বা সোশ্যাল মিডিয়া থেকে কাস্টমার, তাদেরকে ট্র্যাক করবেন যে আসলে কোন পোস্টটাতে এঙ্গেজ হয়েছে। affiliate gets commission to get a sell, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের সেল জেনারেট হলে পরে মনে করেন যে আপনি একটা কমিশন পাবেন। আপনার ওয়েবসাইটের জন্য যদি তাদের একটা সেল জেনারেট হয়, সেক্ষেত্রে আপনাকে তারা একটা কমিশন দেবে।
আমাদের দারাজেরও আছে এটা, দারাজেরও এফিলিয়েট প্রোগ্রামটা আপনারা দেখতে পারেন। অ্যামাজনেও আছে, আলিবাবা, আলি এক্সপ্রেসেও আছে। ঠিক আছে, আমরা জানবো, সামনে এগুলো সম্পর্কে জানবো। এবার আসি ইমেল মার্কেটিং। আপনারা এটা একটু দেখবেন। Email marketing is the act of the sending a commercial message, typically to group of people using email in the broadest sense. Every email sent to a potential or current customer could be considered email marketing. It involves using email to send advertisement, request business, or solicit sales, donation. এখন ইমেল মার্কেটিংটা হচ্ছে কিছু গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ইমেল ইউজ করে। ও আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, তাহলে কি আমরা ব্রেক এখন নিব নাকি আমরা আরেকটু? স্যার এখনই বলছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই তাহলে যদি চান এখন ব্রেক নিতে, আমরা তাহলে আপনারা নামাজ পড়ে, যে যে নামাজ পড়বেন নামাজ পড়ে আসতে পারেন। তাহলে আমরা 15 মিনিট ব্রেক নিচ্ছি। এখন 53 বাজে, তাহলে আমরা আসবো হচ্ছে গিয়ে আরো 15 মিনিট পরে।